আসসালামু আলাইকুম। আমি কামরুন্নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং রেগুলার লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং অনলাইন ক্লাসগুলো ফলো করছো। দেখো, আজকে তোমাদের আমি পড়াবো আলোক নির্ভর পর্যায়। ঠিক আছে, গতকাল আমরা পড়েছিলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা আজকে শুরু করব আলোক নির্ভর পর্যায়। হ্যাঁ, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। দেখো, যেটার জন্য আলো অবশ্যই প্রয়োজন। আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপি এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। হ্যাঁ, তাইলে আলোক নির্ভর পর্যায়ে তোমার কি কি তৈরি হচ্ছে? আলোক নির্ভর পর্যায়ে তোমার তৈরি হবে এটিপি, তারপরে হচ্ছে NADPH। হ্যাঁ, আর হবে কি হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন। হ্যাঁ, প্রোটন আয়ন উৎপন্ন হয়। এগুলো হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হবে। হ্যাঁ, এটিপির পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর NADPH এর পূর্ণরূপ হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এই হাইড্রোজেন থাকলে প্রথমে বিজারিত কথাটা লিখে নিতে হবে। বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, আর হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন। এই রূপান্তরিত শক্তি এটিপি এর মধ্যে সঞ্চিত হয়। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, ক্লোরোফিল অণু যেটা ছিল, ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে কি তৈরি করবে? এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। ঠিক আছে, তাহলে এডিপি ফসফেট অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। হ্যাঁ, এই এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। হ্যাঁ, ফটোফসফোরাইলেশন। তাহলে তোমার যদি প্রশ্ন আসে ফটোফসফোরাইলেশন কি, তুমি বলবে এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট মিলে এটিপি তৈরি হয়। এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে বিক্রিয়ায় প্রভাবক হচ্ছে আলো এবং ক্লোরোফিল। ঠিক আছে, এখানে লাগবে আলো আর এখানে হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, আলো আর ক্লোরোফিল এটা লাগবে। এরপরে দেখো, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে, অর্থাৎ পানি ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পানির ফটোলাইসিস বা হাইড্রোলাইসিস। হ্যাঁ, তাহলে ফটোলাইসিস হচ্ছে পানি ভেঙে যাবে। পানি ভেঙে তোমার তৈরি হবে অক্সিজেন অণু, হাইড্রোজেন, প্রোটন এবং হবে ইলেকট্রন। হ্যাঁ, একে বলা হয় ফটোলাইসিস। এটা গেল আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে তুমি দেখতেই পাচ্ছ আলোক নিরপেক্ষ পর্যায়ে শুধুমাত্র শক্তিগুলো তৈরি হবে, এটিপি এবং NADPH প্লাস H প্লাস। হ্যাঁ, এরপরে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা কি পর্যায়? অন্ধকার পর্যায়। ঠিক আছে, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়, এটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অথবা আরেক নাম হচ্ছে ডার্ক ফেজ। এটার আরেক নাম হচ্ছে ডার্ক ফেজ। ঠিক আছে, ডার্ক ফেজ। হ্যাঁ, এটার আরেক নাম হচ্ছে ডার্ক ফেজ। এখন দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে
আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। হ্যাঁ, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে এবং আলোক পর্যায়ে তৈরি এটিপি এবং এনএডিপিএইচ এবং এইচ প্লাসের সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত হয়ে কার্বোহাইড্রেট পরিণত হয়। সবুজ উদ্ভিদে CO2 বিজারণের 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্রের আরেক নাম হচ্ছে C3 সাইকেল, আরেকটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র, এটাকে বলা হচ্ছে C4 সাইকেল। আরেকটা হচ্ছে ক্রেসুলেশিয়ান অ্যাসিড বিপাক। ঠিক আছে, ক্রেসুলেশিয়ান অ্যাসিড বিপাক। আচ্ছা, এই তিনটির মধ্যে প্রথম দুইটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, প্রথমেই আসো C3 সাইকেল। হ্যাঁ, প্রথমটা আমরা পড়ব C3 সাইকেল। C3 উদ্ভিদ যে চক্রের মাধ্যমে শর্করা তৈরি করে তাদেরকে আমরা কি বলছি? C3 উদ্ভিদ বলে। ঠিক আছে, আর চক্রটিকে বলে C3 সাইকেল। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে কি বলেছে, CO2 আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারের নাম অনুসারে ক্যালভিন ও ব্যাসাম চক্র, হ্যাঁ, বেনসন ও ব্যাসাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। এটার আরেক নাম কি? ক্যালভিন চক্র, আমি উপরে লিখেছি। হ্যাঁ, আর ক্যালভিন তার এই আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয় এবং এটার প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে এই ধরনের উদ্ভিদকে আমরা বলছি C3 উদ্ভিদ। ঠিক আছে, দেখো এখানে প্রথমেই পাতায় থাকে রাইবুলোজ 1,5, এটা হচ্ছে 1,5 ডাইফসফেট। বাইরে থেকে পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করবে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এই দুটো মিলে তৈরি করবে কিটো অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, রাইবুলোজ 1,5 ডাইফসফেট এবং বাইরে থেকে প্রবেশ করবে কার্বন ডাই অক্সাইড এবং এই দুটো একত্রে মিলে তৈরি হবে এই কিটো অ্যাসিডটা হলো অস্থায়ী। হ্যাঁ, এই কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে কিটো অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ, তাই এই সাইকেলের নাম C3 সাইকেল। ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট বলে এই সাইকেলের নাম C3 সাইকেল অথবা ক্যালভিন চক্র। ঠিক আছে, আচ্ছা, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে আলোক পর্যায়ে উৎপন্ন ATP প্লাস NADPH2 বা H প্লাস এরা বিক্রিয়া করে দুটি প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3 ফসফোগ্লিসারালডিহাইড প্লাস, হ্যাঁ, দুটো প্রোডাক্ট তৈরি করবে, প্লাস ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। ক্লিয়ার? আচ্ছা, এদের একদিক থেকে তৈরি হবে
শর্করা বা গ্লুকোজ। ঠিক আছে, এদের একদিক থেকে তৈরি হবে শর্করা আর অপর দিক থেকে আবার তৈরি হবে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। আবার তোমার পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, আবার তুমি পাবে। এইভাবে করে এই প্রক্রিয়াটা চলতে থাকে। এই জন্য এই পুরো সাইকেলকে বলা হয় C3 সাইকেল। হ্যাঁ, পুরো চিত্রটা আঁকার পর এরকম একটা লিফ শেপ দিয়ে দিবে। এটা হলো C3 সাইকেলের বর্ণনা। এটা তোমার বইতে নেই ওইভাবে, আমি সুন্দর করে লিখে দিলাম, এটা তুলে রাখবে। হ্যাঁ, তোমার CW কপিতে বা মেন খাতায়। এটা হচ্ছে তোমার C3 সাইকেল। ঠিক আছে, যদি সাইকেলের বর্ণনা আসে অথবা অন্ধকার পর্যায়ে কিভাবে উদ্ভিদ শর্করা তৈরি করে, তখনও তুমি এটাই লিখবে। এবার যাও C4। ঠিক আছে, C4 সাইকেল, এটা অত ডিটেলস পড়তে হবে না, শুধু একটু পড়লেই হবে। হ্যাচ এবং স্ল্যাক কার্বন ডাইঅক্সাইড বিজারণের আরেকটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আগেরটা আমার কি ছিল? 3 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, আর এখানে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই জন্য এই যে 4 কার্বনযুক্ত, এই জন্য এই সাইকেলের নাম হলো C4 সাইকেল। ক্লিয়ার? আচ্ছা, তাই একে C4 গতিপথ বলে। C4 উদ্ভিদে একই সাথে সি, হ্যাচ ও স্ল্যাক এবং ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। হ্যাঁ, C4 তো হবে, আবার C3ও হবে। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদে C4 পরিচালিত হয়। ঠিক আছে, উদাহরণগুলো একটু ভালো করে দেখবে। কি কি দেয়া আছে? ভুট্টা, আখ, মুথা ঘাস, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ ইত্যাদি। এরপরে আমরা চলে যাই সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ঠিক আছে, ওকে, এবার দেখো, এখন আমরা পড়ব সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ঠিক আছে, সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ক্লোরোফিলের ভূমিকা তোমরা জানো, গতদিন আমি রিঅ্যাকশনটা লিখেছিলাম। সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় আলো আর ক্লোরোফিল ছিল মেন। হ্যাঁ, দেখো, সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। পাতায় ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের ওপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল। সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণ কি হয়? কমে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। ঠিক আছে, দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় উৎস হলো কি? আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র কি হয়? উন্মুক্ত হয়। CO2, এই যে CO2 পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আলোক বর্ণালীতে কয়টি আলো আছে? 7টি, বেনিয়া সহকলা। এই লাল, নীল, কমলা এবং বেগুনি অংশটুকুতেই সালোক সংশ্লেষণ ভালো হয়। লাল, নীল, কমলা ও বেগুনি। হ্যাঁ,
এই কয়টা আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। সবুজ কিংবা হলুদ আলোতে ভালো হয় না, ঠিক আছে? সবুজ আর কি হলুদ, এই দুই আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও কি হয়, বেড়ে যায়। কিন্তু আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে আবার পাতার ভিতরকার এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়, ফলে সালোক সংশ্লেষণের হারও কমে যায়। সাধারণত কত, 400 থেকে 480 ন্যানোমিটার আলো এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ কি হয়, ভালো হয়, ঠিক আছে? তাহলে 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এরপরে আমরা চলে যাই প্রভাবক। প্রভাবক আবার দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। হ্যাঁ, প্রভাবককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিক প্রভাবের মধ্যে আলো আমরা একটু আগেই পড়েছি। তারপরে যাও কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও কি বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণ কমে যায়। এরপরে দেখো তাপমাত্রা। তাপমাত্রা একটা বিশেষ প্রভাবক। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চ তাপমাত্রা দুটাই ক্ষতিকর। হ্যাঁ, সালোক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো সবচেয়ে ভালো তাপমাত্রা। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সালোক সংশ্লেষণের হার কি হয়, কমে যায়। এরপরে হচ্ছে পানি। শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন পানি থেকেই আসে। পানির ঘাটতি হলে সালোক সংশ্লেষণের রক্ষী কোষ স্ফীতি হারিয়ে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এরপরে অক্সিজেন। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। দুটো অল্টার। খনিজ পদার্থ। ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তারপরে হচ্ছে রাসায়নিক পদার্থ, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন ইত্যাদি। এগুলো গেল বাহ্যিক। এবার আসো অভ্যন্তরীণ। অভ্যন্তরীণের মধ্যে ক্লোরোফিল, যেটা আমরা একটু আগে পড়েছি। এরপরে আছে পাতার বয়স ও সংখ্যা। একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণ কম থাকে বলে সালোক সংশ্লেষণ কি হয়, ক্লোরোফিল কম, তাহলে সালোক সংশ্লেষণও কম। তাহলে কোন বয়সী পাতায় ভালো হয়, মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে। শর্করার পরিমাণ, শর্করা কি হয়, শর্করার পরিমাণ কম হলে তা সেখানে জমা হয়ে থাকে এবং বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয়ে যায়। পটাশিয়ামে কি হয়, পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়, ঠিক আছে? এইগুলা। এরপরে চলে যাও সালোক সংশ্লেষণের গুরুত্ব। গুরুত্বতে খেয়াল করো, সালোক সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমেই সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। যেমন কি সমস্ত শক্তির উৎস সূর্য, একমাত্র সবুজ উদ্ভিদেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করে। কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন, সবই কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। হ্যাঁ, আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে, ঠিক আছে? যেমন পরিমাণটা CO2 এবং O2 এর সঠিক পরিমাণ কত তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড 0.03 আর অক্সিজেন হচ্ছে 20.95। হ্যাঁ, পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়।
এই পরিমাণে তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আমরা জানি সব জীবই সব সময়ের জন্য শ্বসন ক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে O2 গ্যাসের স্বল্পতা এবং CO2 গ্যাসের কি হয়, আধিক্য দেখা দেয়। ঠিক আছে, তাহলে এটা একটা মেন ফ্যাক্টর। আবার সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে কি আছে, O2 এবং CO2 গ্যাসের সঠিক অনুপাত আছে। এরপরে হচ্ছে মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোক সংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী, জ্বালানি, কয়লা, গ্যাস ইত্যাদি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতাও ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং সালোক সংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এটা সুন্দর করে পড়বে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আগামী লেকচারে আবার দেখা হবে। হোমওয়ার্ক করবে C3 সাইকেল। হ্যাঁ, C3 সাইকেলটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এই যে দেখো C3 সাইকেলটা আমি যে লিখেছি, এই চিত্রটা এঁকে নিবে এবং আমি যেভাবে বর্ণনা দিয়েছি সেভাবে করে বর্ণনাটা লিখে দিবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যেহেতু C3 সাইকেলটা বইতে আছে, সুতরাং পড়তে হবে। হ্যাঁ, C3 সাইকেলটা ভালো করে পড়বে। আর প্রভাবকগুলো হচ্ছে 3-এর জন্য আসতে পারে, আর গুরুত্ব হচ্ছে 4-এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ধন্যবাদ আনতে কামরুন নাহার ম্যাডাম। আল্লাহ হাফেজ।